এইমসের প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ দুটো পার্টে হয়, একটা বেসিক রেজিস্ট্রেশন আর একটা ফাইনাল রেজিস্ট্রেশন। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 609। তো আমার ফার্স্ট রাউন্ডে কল্যাণী অ্যালট হয়ে গেছে। সবারই প্রথম দিকে একটা মাইন্ডসেট থাকে যে এইমসেই যাবে, বা তাই জন্যই এইমসটা চুজ করাটা নয়। বাট সব দিক দিয়ে দেখতে গেলে এডুকেশন কোয়ালিটি, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার, সব দিক দিয়ে আমার মনে হয়েছে যে এইমসটাই চুজ করাটা বেটার হবে। প্রথম থেকে ইচ্ছে ছিল যে প্যারামেডিক্যাল কোর্স করার, কারণ তুমি তো একজন নিট অ্যাসপিরেন্ট। না না না, সেরকম কোনো মাইন্ডসেট ছিল না যে আমি প্যারামেডিক্যালি করবো। এক্সামের পরে পরিস্থিতি এমন ছিল, তো আমার মনে হয়েছে যে এটাই চুজ করাটা বেটার হবে। এইমস প্যারামেডিক্যালের এক্সামটা পুরোটাই নিটের মতন। বায়োলজিটা একটু ইজি হয় যদি সে নিটের সিলেবাসটা পুরো কমপ্লিট করে, আর কেমিস্ট্রিটা মডারেট হয়। কোর্স ফিসটা কত লাগে? ফর এইমস কালিয়ানি ইট ইজ 1145 রুপিস ফর 3 years। তোমাদের কি কলেজ থেকে হোস্টেল প্রোভাইড করে? এইমস কল্যাণীতে এখনো অবধি কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই, যেহেতু এটা অনেকটাই নিউ। বাট অন্যান্য এইমসে সেই হোস্টেল ফ্যাসিলিটিটা আছে। নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিও পডকাস্টে স্বাগত জানাই। আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে আছে এইমস কল্যাণী বিএমএলটি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস রিতম ঘোষ। রিতম এইমস কল্যাণীতে প্যারামেডিক্যালের বিএমএলটি কোর্স করছে। তো আজকের এই ভিডিও পডকাস্টের মাধ্যমে আমরা ডিটেলসে জেনে নেব এইমস প্যারামেডিক্যাল কোর্স কিভাবে করতে হয়, কি এন্ট্রান্স এক্সাম দিতে হয়, কোথায় কোথায় করানো হয়, কারা কারা করতে পারে, কটা কোর্স রয়েছে, সমস্ত তথ্য আজকে আমরা রিতমের কাছ থেকে জেনে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিতম। থ্যাংক ইউ সো মাচ। তুমি জেনপাসও দিয়েছিলে, তার সঙ্গে তুমি এইমস প্যারামেডিক্যাল এক্সাম দিয়েছো। তো সবার প্রথম কথা, তুমি কেন এইমস প্যারামেডিক্যালে বিএমএলটি চুজ করেছো? তো প্রথমে আমি যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে জেনপাস অ্যান্ড এইমস এর মধ্যে সবারই প্রথম দিকে একটা মাইন্ডসেট থাকে যে এইমসেই যাবে, বা তাই জন্যই এইমসটা চুজ করাটা নয়। আমার জেনপাস আর এইমস এর মধ্যে এইমস এক্সামের যে রেজাল্টটা সেটা ফার্স্ট এসেছিল, জেনপাসের রেজাল্টটা তুলনামূলক পরে এসেছিল। আর এবার আমরা সবাই জানি যে এই বছর নিট নিয়ে কি গন্ডগোলটা হয়েছিল প্রায় 1.5-2 মাস ধরে। তো তখন সেই সিনারিওতে আমার কাছে এইমস প্যারামেডিক্যালের রেজাল্টটাই ছিল, আর পরবর্তীকালে সিইউটির রেজাল্টটাও এসেছিল, সেটাও ডিলেড হয়েছিল। বাট আমার কাছে তখন এইমসের রেজাল্টটাই ছিল, আর আমার ফার্স্ট রাউন্ডেই এইমস অ্যালট হয়ে গেছিলো। তো আমি সেটা নিয়ে আর ভাবিনি জেনপাসের এক্সামের কথা। বাট সব দিক দিয়ে দেখতে গেলে এইমসের এডুকেশন কোয়ালিটি, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার, সব দিক দিয়ে আমার মনে হয়েছে যে এইমসটাই চুজ করাটা বেটার হবে। প্রথম থেকে ইচ্ছে ছিল যে প্যারামেডিক্যাল কোর্স করার, কারণ তুমি তো একজন নিট অ্যাসপিরেন্ট। না না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি 2022-এ যখন এইচএস পাস আউট করি, তখন আমি সেই বছর ড্রপ দিয়েছিলাম নিটের জন্য। আর তার সেই বছর আমি অনেকগুলো এক্সামই দিই, বাট এইমস প্যারামেডিক্যালের এক্সামটা সেই বছর আমি দিইনি। সেই বছর আমি জেনপাস দিয়েছিলাম, আমার ভালোই র্যাঙ্ক এসেছিল, কিন্তু সেই বছর আমার ইচ্ছে ছিল যে নিটের জন্য আরও একটা বছর দেওয়ার জন্য ড্রপ। তো 2023-এও আমি ড্রপটা দিই, আর 2023টাই আমার লাস্ট ড্রপ ছিল। তো আমার সেরকম কোনো মাইন্ডসেট ছিল না যে আমি প্যারামেডিক্যালি করবো। তো মেইনলি আমার মাইন্ডসেট ছিল যে কোনো মূলত আমি ডেন্টাল করতে চেয়েছিলাম যদি আমার এমবিবিএস এ না হয়। আচ্ছা। বাট আমার এক্সাম দেওয়ার পরই এই বছর আমি এইমস প্যারামেডিক্যালের এক্সামের ফর্মটা হঠাৎ করেই ফিল করি। সেরকম কোনো মানে ইনফরমেশন আমার কাছে ছিল না। আমি একজনের কাছে পড়তাম ফিজিক্স, তো তিনি আমাকে এই পরীক্ষাটার খোঁজ দেন। তো তারপর আমি এটার ব্যাপারে মোটামুটি একটা ইনফরমেশন গ্যাদার করতে থাকি। আমি এমনি আর কি খেলার চলে ফর্মটা ফিল করে দিই, এক্সামও দিতে চাই, কারণ নিটের পরেই ছিল, একই সিলেবাস ছিল। তো সেইভাবেই কোনোদিনও ভাবিনি যে প্যারামেডিক্যাল পড়বো। বাট এক্সামের পরে পরিস্থিতি এমন ছিল, তো আমার মনে হয়েছে যে এটাই চুজ করাটা বেটার হবে। তো সেভাবে কোনোদিনও ভাবিনি যে প্যারামেডিক্যাল পড়বো। তো সবার প্রথমে বলো যে এই এইমস প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সামটা দেওয়ার জন্য তোমাদের কি এলিজিবিলিটি থাকতে হয়? তো এইমস প্যারামেডিক্যালের এক্সামটা পুরোটাই নিটের মতন, এক্সেপ্ট এর মোড ছাড়া। এক্সামটা দেওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটের মধ্যে মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি তো থাকতেই হবে, আর ম্যাথ থাকলেও হবে বা বায়োলজি থাকলেও হবে। যে কোনো 3টে সাবজেক্টে তোমাকে এক্সাম দিতেই হবে। আর অবভিয়াসলি সমস্ত এক্সামের যে রিকোয়ারমেন্টটা থাকে, প্রত্যেকটা সাবজেক্টে 50-60% মার্কস আমার লাগবে এক্সামটায় বসার জন্য। অনেক আছে পিসিবি স্টুডেন্ট, অনেক আছে পিসিএম স্টুডেন্ট। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিয়েও কি দেওয়া যাবে, না বায়োলজি ম্যাথ দুটোই করতে হবে? তো দুটো সাবজেক্ট কম্বিনেশন দিয়েই সে এক্সামটায় বুঝতে পারবে। তার কারণ হচ্ছে আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন ফিজিক্স কেমিস্ট্রি করার পর থেকে দুটো অপশন চলে আসে। যদি আমি ম্যাথটা সিলেক্ট করি তাহলে বায়োলজি অমিট হয়ে যাবে, আর যদি আমি বায়োলজি সিলেক্ট করি তাহলে ম্যাথ অমিট হয়ে যাবে। মানে যে কোনো একটা সেকশন যদি আমি অ্যাটেন্ড করি, তার উল্টোটা আমি অ্যাটেন্ড করতে পারবো না। যদিও এক্সামের সময় মোটামুটি সমস্ত ডিটেলস নিয়ে নেওয়া হয় যে সে কোন কোন সাবজেক্ট এই তার এইচএসে ছিল বা সামথিং। বাট এক্সামে দুটো অপশনই দেওয়া হয়, ইউ ক্যান চুজ ম্যাথ অর ইউ ক্যান চুজ বায়োলজি, বাট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ফিজিক্স, কেমিস্ট্রি বোথ। তো এই এন্ট্রান্স এক্সামটা তো নিশ্চয়ই সিবিটি মোডে হয়। হ্যাঁ।
এখানে পেন পেপার মোডের কোনো ব্যাপার নেই। এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়ে? হ্যাঁ, তো ফার্স্টে প্রথম দিকে বিগত 3-4 বছর এই এক্সামটা অনেকটাই নতুন। বিগত 3-4 বছরে এই এক্সামটা দিল্লিতে হতো, বাট এখন ওয়েস্ট বেঙ্গলে মূলত কলকাতা চারপাশে কটা সেন্টার দেওয়া হয়েছে এইমস দিল্লির তরফ থেকে। তো সেখানে কলকাতায় যদি আমি সেন্টারের কথাও বলি, খুব কম সেন্টার রয়েছে, আর হলেও অনেক দূরে দূরে রয়েছে। যেরকম আমার ক্ষেত্রেই আমি বলি, আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, আমার ফার্স্ট চয়েস ছিল কলকাতা, সেকেন্ড চয়েস ছিল পাটনা, আর থার্ড চয়েস ছিল ভুবনেশ্বর। আচ্ছা। স্বাভাবিকভাবেই আমি এক্সপেক্ট করেছিলাম যে কলকাতায় কাছাকাছি থাকলে এক্সাম সিটিটাও একদম, কলকাতা দিয়েছে তো এক্সাম সিটি কাছাকাছিই পড়বে। বাট যখন আমার এক সপ্তাহ আগে নোটিশ আসলো, আমি আমার অ্যাডমিট কার্ডটা পেলাম, তখন আমি দেখলাম যে আমার বর্ধমানে সিট পড়েছে, পূর্ব বর্ধমানে। তো এই এক্সামটার ফর্ম ফিল আপ করার সময় এইটুকুনি অন্তত মাথায় রাখা দরকার যে আমার এক্সামের জন্য আমাকে ট্রাভেল করতে হতেই পারে। তো সেন্টার আচ্ছা, অনেকটাই কম এখনো অবধি, কারণ যেহেতু অনেক কম স্টুডেন্টই পরীক্ষাটা দেয় নিট বা মানে যেই তুমি তুলনায়। বললে যে ভুবনেশ্বর পড়েছিল তোমার, মানে তুমি সিলেক্ট করেছিলে, পাটনা সিলেক্ট করেছিলে এবং কলকাতা, মানে হ্যাঁ। এইমস রিলেটেড এরিয়াগুলোতেই সেন্টারগুলো পড়ার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে। হুম হুম। এন্ট্রান্স এক্সাম দেওয়ার মানে ফর্ম ফিল আপটা কখন শুরু হয়? তো এইমসের প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ দুটো পার্টে হয়, একটা বেসিক রেজিস্ট্রেশন আর একটা ফাইনাল রেজিস্ট্রেশন। তো হয় কি, আচ্ছা। ফেব্রুয়ারির মিড টু লাস্ট অব্দি আমার বেসিক রেজিস্ট্রেশন স্টার্ট হয়। এই বেসিক রেজিস্ট্রেশনটা মূলত 1 থেকে 1.5 সপ্তাহ লাগে, অনেকে 2 সপ্তাহ লাগে অ্যাপ্রুভ হতে। যখন অ্যাপ্রুভ হয় তখন এইমস দিল্লির তরফ থেকে সেই ক্যান্ডিডেটের ইমেইলে অলরেডি একটা কোড পাঠিয়ে দেয়। সেই কোডটা দিয়ে তুমি তার ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারো, সেটারও একটা ডেট থাকে। তো এই দুটোরই একটা রেঞ্জ থাকে, যে ফেব্রুয়ারির শেষ হতে হতে যখন মার্চে যায়, তখন মার্চের প্রথম দিকে ফাইনাল রেজিস্ট্রেশন পুরো ফিল আপ হয় ফর্মটা, অ্যান্ড দেন তোমাকে একটা ফাইনাল রিসিপ্ট দিয়ে দেয় ওরা। দেন তুমি, মানে পুরো পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় ফর্ম ফিল আপের। আচ্ছা, ফর্ম ফিল আপ মানে দুটো স্টেজে হয়, প্রথমে হ্যাঁ, অ্যাপ্রুভড হয়, তারপরে পরের তুমি সেকেন্ড ফাইনাল স্টেজে রেজিস্ট্রেশন করতে ফর্ম পারো। ফিল আপ করতে হয়। আচ্ছা, এন্ট্রান্স এক্সাম দিতে এই ফর্ম ফিল আপ করতে কত খরচ পড়ে? তো অন্যান্য এক্সামের তুলনায় এইমসের যে ফর্ম ফিল আপের কস্টটা একটু বেশি। এটা 2000 ফর দ্য জেনারেল অর ইডাব্লিউএস, আর প্রধানত ওবিসি বা এসসি এসটির জন্য এটা 1600 টাকা। আর যেহেতু আচ্ছা। এইমসের অ্যাডমিশনের সময় পার্টিকুলারলি আমাদের কলেজে কিংবা কাউন্সিলিংয়ের এক্সট্রা কোনো চার্জেস লাগে না, তো পুরো চার্জটাই ওরা একবারে নিয়ে নেয়, 2000 রুপিস ফর্ম ফিল আপের সময়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে যেটা সিলেক্ট করবে, কোশ্চেনের লেভেলগুলো কেমন থাকে? নিটের লেভেলে কি কোশ্চেন হয়? তো যদি আমি কোয়েশ্চেনের লেভেলের কথা বলি, তাহলে পুরোটাই এনসিআরটি বেস থাকে বায়োটা, কিন্তু কেমিস্ট্রিটা একটু মডারেট হয়, ফিজিক্সটা একটু হুম। টাফের দিকে হয়, বাট পুরোপুরি টাফ হয় না, কিন্তু নিটের লেভেলের হয়। কিন্তু বায়োলজিটা একটু ইজি হয় যদি সে নিটের সিলেবাসটা পুরো কমপ্লিট করে, আর কেমিস্ট্রিটা মডারেট হয়। মোটামুটি কত নাম্বার পেতে হবে এই 90-এর মধ্যে? তুমি কত পেয়েছিলে? 90-এর মধ্যে আমার মার্কস ছিল 54 to 55, এক্স্যাক্ট মনে নেই, তবে 90-এর মধ্যে আচ্ছা। মোটামুটি 40 ক্রস করলে সেটা একেবারে লাস্ট লেভেলে থাকে, বাট মোটামুটি 45 সামথিং পেলেই সেটা একদম সেফ স্কোর ভাবা হয়। হুম। মানে টার্গেট কত রাখা উচিত? তাও 60+ তো টার্গেট রাখলে টার্গেট তাহলে তো 50 আপই রাখা উচিত। 50 আপ রাখা উচিত তাহলে, মানে জেনারেলদের জন্য। আর এসসি এসটি হ্যাঁ, ওবিসিদের জন্য কেমন কাট অফ যায়? তো এসসি এসটি ওবিসির জন্য 40+ হলেই হবে, বাট যতটা ভালো করা যায় ততটা ভালো। তাহলে কলেজের সেই এক একটা কোর্সের জন্য এক একটা মার্কস দরকার হয়। তো যেহেতু সিট সংখ্যা অনেকটা কম, তো ভালো কোর্সের জন্য কিংবা যদি আমি কোনো ভালো এইমসের কথা বলি, সেখানে কাট অফটা অনেকটা বেশি থাকে। তো মার্কসটা যতটা ভালো হবে ততটাই ভালো। এবার তোমাদের যে কলেজ আছে, এই কলেজে তুমি যখন অ্যাডমিশন নিয়েছো, তোমার কত র্যাঙ্কে তুমি অ্যাডমিশন পেয়েছো কল্যাণী এমসে? আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 609। তো আমার ফার্স্ট রাউন্ডে কল্যাণী অ্যালট হয়ে গেছিলো। আমার কাউন্সিলিংয়ের যে সিকোয়েন্স অর্ডার ছিল, সেখানেও কল্যাণী ফার্স্টেই ছিল। তো আমার 609 র্যাঙ্কই অ্যাডমিশন হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা। কাউন্সিলিংটা কীরকমভাবে, পুরোপুরি অনলাইনেই কি হয়? হ্যাঁ, পুরোপুরি অনলাইন বেসডই হয়, এখানে কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন হয় না। তো ফার্স্ট অফ অল যখন এই রেজাল্ট বেরোয় তার ঠিক 30 থেকে 40 দিন বাদ কিংবা প্রায় 1 মাস বাদ ওরা একটা, আমার পুরোপুরি মনে নেই, তো
প্রায় 40 দিন পর ওরা একটা ইমেল পাঠায়, যেখানে মোটামুটি যারা যারা কোয়ালিফাই করেছে তাদেরই ইমেলটা রিসিভ হয়। সেই ইমেলে লেখা থাকে যে কত তারিখ থেকে কত তারিখ অবধি কাউন্সিলিং চলবে, আর সেই হিসাবে কলেজ একটা হুম অর্থাৎ ওয়েবসাইট একটা পোর্টাল ওপেন করে দেয়, যেখানে লেখা থাকে যে হুম কাউন্সিলিং রেজিস্টার, একটা ডেস্ক থাকে পুরো, সেই ডেস্কে রেজিস্টার করতে হয়। 4 দিন টাইম দেয় ওরা, সেই 4 দিনের মধ্যে আমাকে পুরো ডিটেলস ফিল করে রেজিস্টার করতে হয়। দেন তার 2 দিন বা 3 দিন পর আমার রাউন্ড শুরু হয়। সেই রাউন্ডের নিয়ম একটাই, যে আমি ফার্স্ট রাউন্ডে যে একটা সিকোয়েন্স লিস্ট বা আমার উইশ লিস্ট চয়েস করবো, পরপর সেই চয়েসটা আমি আর পাল্টাতে পারবো না। তো রাউন্ড ওয়ানে যে কাউন্সিলিংটা হয় সেখানে কোনো ফিস লাগে না, কোনো রাউন্ডেই কোনো ফিস লাগে না। রাউন্ড ওয়ানে যখন কেউ সিকোয়েন্সটা দেয়, সেই সিকোয়েন্সটাই বারবার ফলো হতে থাকে এবং সেভাবেই মোটামুটি সিট অ্যালট হয়। এইমসের কোন সাবজেক্টগুলোতে কোন কোর্সগুলোতে ডিমান্ড বেশি রয়েছে? তো পার্টিকুলারলি সমস্ত এইমসের মধ্যে যে যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার মধ্যে ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই এমএলটি, রেডিওলজি, ওটিটি, এই তিনটেই কমন। কোনো কোনো জায়গায় ওটিটির সঙ্গে অ্যানাস্থেশিয়া থাকে। তো আমি বলবো বেসিক্যালি আমার সাবজেক্ট এর থ্রুতে বলছি না, বাট এমএলটিটা অল অল অফ দ্য সাবজেক্টে বেস্ট, কারণ এর ডিমান্ডটা অনেকটা হাই যে কোনো ফিল্ডে। কারণ আমরা জানি যে যে কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্লাড টেস্ট ইজ দ্য মাস্ট। প্রথমেই ব্লাড টেস্ট, বা কারণ সেটা ডায়াগনোসিসের একদম প্রথম স্টেপ। তো একদম এমএলটি অ্যান্ড অলসো রেডিওলজি আর বোথ আর ভেরি পপুলার ফিল্ড। বাট রেডিওলজিতে একটা মিথ রয়েছে, মানে যখন আমি কাউন্সিলিং করেছিলাম তখন একটা মিথ ছিল, এখনও রয়েছে। সেটা হচ্ছে যে আমি যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে যে রেডিওলজি, যারা যারা রেডিওলজিস্ট হয়, নট ডক্টরস, তাদের যে রের যে এক্সপোজারটা আসে তার জন্য অনেক ধরনের অ্যালার্জিক প্রবলেমস হতে পারে। আর এটা একদম আমি কিছু পার্সোনাল কয়েকজনের ওপিনিয়ন নিয়েছি, এটা ঠিকও। তো ফার্স্টে আমার রেডিওলজি চয়েস করার ইচ্ছে ছিল, বাট রেডিওলজি আর এমএলটির মধ্যে আমি এমএলটিটাই চয়েস করি। আর যদি বলি ওটিটির কথা, তো ওটিটির ফিল্ডটা অনেকটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। তো আমি চেয়েছিলাম এমএলটির দিকেই সাধারণত যেতে, কারণ আমার ব্লাড প্রসেসিং, প্যাথোলজি, এগুলোর উপর বেশি ইন্টারেস্ট ছিল। অ্যাডমিশন প্রসেসটা কীরকমভাবে হয় তারপরে কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে? তো এখানকার অ্যাডমিশন প্রসেসটা একটু অন্য ধরনের বা একটু হেকটিক। যখন কাউন্সিলিং হয়, কাউন্সিলিংয়ে যখন তোমার কলেজ অ্যালট হয়, তখন সাধারণত ওয়েবসাইট থেকে দুটো জিনিস প্রোভাইড করে। একটা হচ্ছে আমার কলেজ অ্যালটমেন্ট স্লিপ, আর একটা হচ্ছে আমার জয়নিং স্লিপ। তো যে জয়নিং লেটারটা থাকে সেখানে পুরোপুরি মেনশন থাকে সেই লেটারটা আর অ্যালোকেশন স্লিপ, এই দুটো নিয়ে আমাকে একটা নির্দিষ্ট টাইম এর মধ্যে, যেটা মূলত 3-4 দিন থাকে, নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে কলেজে ভিজিট করতে হয়। তো কলেজে ভিজিট করে আমাকে ফার্স্টে আমার যতগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস, যেরকম আমার যত এডুকেশনাল সার্টিফিকেট আছে এক্সেপ্ট 11th, তো এগুলো ছাড়া, আর যদি কারোর কাস্ট থাকে সেই সার্টিফিকেট, সবগুলো জমা করতে হয় আগামী 3 বছরের জন্য পুরোপুরি জমা রাখ। আর বাকি ডকুমেন্টসগুলো পুরো শো করে ভেরিফিকেশন করতে হয়, দেন ওরা একটা কপি দেয়। তো সেই দিন মোটামুটি ওটাই অ্যাডমিশন প্রসিডিওর। আর তারপরে ওরা একটা ফর্ম দেয় ইমেলের থ্রুতে। সো তো যেদিন অ্যাডমিশন হবে তার 3-4 দিন আগে যদি সিট অ্যালোকেট হয়, তখন ইনস্টিটিউট থেকে অটোমেটিক্যালি একটা ইমেল পাঠিয়ে দেয় যে আমাকে কলেজে কী কী নিয়ে যেতে হবে। তার মধ্যে মেডিকেল এক্সামিনেশন একটা ফর্মও থাকে, যেটা মূলত কলেজ থেকে করাতে হয়, বাইরে থেকেও করতে পারে, বাট কলেজ থেকে সেটা পুরোপুরি সেটার মধ্যে রেডিওগ্রাফি থাকে, চেক্স এক্সরে থেকে শুরু করে ব্লাড টেস্ট, কোনো ইনফেকশাস ডিজিজ আছে কিনা, জয়েন্ট পেইন আছে কিনা, এছাড়াও মেয়েদের ক্ষেত্রে যেরকম গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত কিছুর একটা পুরো একদম শিট প্রিপেয়ার হয়। সেই শিটটাকে চেয়ারম্যান দিয়ে সাইন করাতে হয়। দেন সেটা এমএস অফিসে সাইন করে মেইন ডিপ একাডেমিক বিল্ডিংয়ে জমা পড়ে। দেন অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়। কোর্স ফিসটা কত লাগে তোমাদের কল্যাণী এইমস? ফর এইমস কালিয়ানি ইট ইজ 1145 রুপিস। তার সাথে একটা ইনক্লুডিং এক ব্যাংকের এক্সচেঞ্জ চার্জ নেয় 25 রুপিস, ইজ 1175 রুপিস ফর 3 years। আচ্ছা, এর বাইরে কোনো কোর্স ফিস নেই? নো তোমাদের কি কলেজ থেকে হোস্টেল প্রোভাইড করে? নো, অ্যাকচুয়ালি এইমস কল্যাণীতে এখনও অবধি কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই, যেহেতু এটা অনেকটাই নিউ। বাট অন্যান্য এইমসে সেই হোস্টেল ফ্যাসিলিটিটা আছে। কোর্স ফিটাকে সমস্ত এইমসে সেম নাকি কল্যাণীতে কম বা অন্য জায়গায় বেশি?
না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কোর্স ফিসটা এইমস কল্যাণীর জন্য 1145 টাকা, বাট এইমস ভুবনেশ্বর বা এইমস পাটনায় কোর্স ফিটা একটু ডিফারেন্ট। যেরকম প্রসপেক্টাসে আগেই মেনশন ছিল যে এইমস ঋষিকেশে পার সেমিস্টারে 35,000 করে লাগবে, তো সেরকমভাবেই এই কোর্স ফিসটাও স্টেট টু স্টেট ডিফার করে। যেরকম এইমস পাটনার জন্য এটা প্রায় 4,500 থেকে 5,500 টাকা, বা ভুবনেশ্বরের ক্ষেত্রেও এটা অনেকটাই বেশি, বাট ইন কেস অফ কালিয়ানি ইট ইজ 1145 রুপিস। আচ্ছা, তোমাদের কলেজ ক্যাম্পাসে মানে পড়াশোনার এনভায়রনমেন্ট, ক্লাস এগুলো কেমন হয়? তো কলেজের এইমসের এডুকেশন নিয়ে তো কোনো সেরকম কোনো প্রশ্ন হতেই পারে না, কারণ এখানে সবথেকে দেশের সবথেকে টপ নচ এডুকেশন দেওয়া হয় বলে ভাবা হয়। কনসেপ্ট থেকে শুরু করে টিচার্স, আই মিন ফ্যাকাল্টিস, এভরিওয়ান ইজ সো মাচ ফ্রেন্ডলি। কারণ ক্যাম্পাসের মধ্যে কোনো জায়গায় গিয়ে কারোর এটা ফিলই হবে না যে উই আর নট ডুইং এমবিবিএস অর উই আর নট প্যারামেডিক্যাল। আমরা প্যারামেডিক্যাল ফিল্ড থেকে বিলং করি, কারণ এভরিওয়ান ইজ সো মাচ সাপোর্টিভ। আর এখানে যদি আমি সাপোজ বলি হতে যে আমাদের কলেজে একটা ক্লাস মিস হচ্ছে, তো সেটা অন্য ক্লাস দিয়ে রিপ্লেস হয়, তো সেখানে অন্য কোনো ক্লাসের কোনো গ্যাপ আসে না। কিংবা কোনো দিন আমাদের যেহেতু যদি আমি আমাদের হলিডে লিস্টের কথা বলি, তো আমাদের দুর্গাপুজোতেও মহাষ্টমীর দিন আর দশমীর দিন ছুটি থাকে স্টুডেন্টদেরও। আচ্ছা। অ্যান্ড ইভেন আমাদের সারা বছরের সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশন ছাড়া খুব লিমিটেড দিন, যেরকম স্বাধীনতা দিবস, সরস্বতী পুজো, এছাড়া ছুটি নেই। আর তোমাদের যে টিচিং ফ্যাকাল্টি আছে, টিচিং ফ্যাকাল্টি কি প্রফেসররাই নাকি অন্য কেউ? তো আমাদের টিচিং ফ্যাকাল্টির জন্য কথা যদি বলি, তো আমাদের টিচিং ফ্যাকাল্টি বলতে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও আমাদের ক্লাস নেন, এসআর বা জেআররাও আমাদের ক্লাস নেন। অনেক সময় যারা যারা এমএসসি করছেন বা পিএইচডি করে এসছেন তারাও ক্লাস নেন। তো সেক্ষেত্রে অনেকেই এমএলটির যারা যারা স্পেশালাইজেশন করে এসছেন তারাও আমাদের পড়ান। তো সেটা মোটামুটি রোটেশনে হতে থাকে। কোনো কোনো দিন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও পড়ান, কোনো কোনো দিন আমাদের এসআর জিআর তারাই বেশিরভাগ পড়ান আমাদের। বিএমএলটি এইমস থেকে করার পরে হায়ার স্টাডির কি সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ, তো এইমস থেকে বিএমএলটি করার পর ফার্দার সে এইমস এর এমএসসি কোর্সেস এক্সাম দিতে পারে। যেরকম বিএসসি কোর্সেস করে সে এন্ট্রান্স এন্ট্রান্স ক্লিয়ার করে এইমসে এসছে, সেরকম এমএসসিও করতে পারে। কিংবা সে ফার্দার এমএসসি ইন এমএলটি করে টেকনিক্যাল লাইনে যেতে পারে। যদি ফার্দার একাডেমিক লাইনের কথা বলি, দেন সাপোজ কেউ বিএসসি করেছে, বিএসসি করার পর সে এমএসসি ইন বায়োকেমিস্ট্রি করতে পারে, কিংবা এমএসসি ইন মেডিকেল অ্যানাটমি করতে পারে, অ্যান্ড দেন ফার্দার ওটা পিএইচডি করতে পারে, দেন পোস্ট ডক্টরেট করতে পারে। আহ, সেভাবে সে একটা একাডেমিক লাইন ক্রিয়েট করতে পারে নিজের জন্য অ্যাজ এ প্রফেসর অর অ্যাজ এ ফ্যাকাল্টি, অ্যান্ড দেন জয়েন করতে পারে যে কোনো ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। আমরা তো জানি যে জেনপাসে যে সরকারি কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে বিএমএলটিতে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি। আর তোমাদের ওখানকার প্যাটার্নটা কি রয়েছে? তো আমাদের ফার্স্ট ইয়ারে 7টা সাবজেক্ট রয়েছে: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি। আর তার সাথে সাথে কমপ্লিমেন্টারি হিসাবে ইংলিশ আর কম্পিউটারও থাকে। ক্লাসের কি কোনো পার্টিকুলার রুটিন রয়েছে যে ওই রুটিনে ক্লাস হয় বা ওই টাইমিং শিডিউল রয়েছে, রোস্টার রয়েছে? হুম, অ্যাকচুয়ালি আমাদের ডেইলি ক্লাস শিডিউল থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা। তো তার মধ্যে শিডিউলটা এভাবে ডিভাইডেড থাকে যে আমাদের অলমোস্ট মিনিমাম 3 to 4 আওয়ার্সের আমাদের একটা ক্লিনিক্যাল পোস্টিং কিংবা ক্লিনিক্যাল অ্যাসাইনমেন্ট থাকে, যেটা আমাদের ল্যাবে হয়, আইপিডিতে ল্যাবে। অ্যান্ড দেন সেই ক্লিনিক্যাল পোস্টিংয়ের পর আমাদের ফার্দার ক্লাসেসগুলো হয়। তো ফার্স্টের যে 3 বা 4 ঘন্টা যেটা ক্লিনিক্যাল এক্সপোজারের পুরো ক্লাস হয়। দেন তারপর কোনো কোনো দিন আমাদের মূলত 9টা থেকে 12টা আমাদের ক্লাসেস ক্লিনিক্যাল পোস্টিংসের উপর থাকে। আমাদের পোস্টিং 9টা থেকে 12টা ক্লিনিক্যাল পোস্টিংয়ের পর আমাদের 12টা থেকে একটা ক্লাস থাকে থিওরি ক্লাস, দেন 1টা থেকে 2টো লাঞ্চ, দেন 2টো থেকে 3টে আমাদের যে কোনো থিওরি ক্লাস থাকে, আর 3টে থেকে 5টা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো থাকে। আচ্ছা, মানে আর তোমাদের যে ক্লিনিক্যাল পোস্টিং হয়, ক্লিনিক্যাল পোস্টিংয়ে তোমাদের তো সেকেন্ড ইয়ার রয়েছে, মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র রয়েছে, তোমরা সেকেন্ড ব্যাচ। তো তোমাদের কি কি করতে হয় ক্লিনিক্যাল পোস্টিংয়ে? তোমরা কি করো অ্যাকচুয়ালি? হ্যাঁ, তো ক্লিনিক্যাল পোস্টিং বলতে প্রথম কথা তো ল্যাবে কিভাবে কাজ হয়, কিভাবে ল্যাবের একটা প্রোটোকল, একটা প্রত্যেকটা ল্যাবেরই একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে রিপোর্ট ইস্যু এর আগে অবধি। তো একটা ডক্টরের যেরকম কাজ থাকে রিপোর্টটা ইস্যু করা, তার আগে অবধি যতটা প্রসেসিং আর কিভাবে ব্লাডটা প্রসেসিং হয়ে রিপোর্টটা
এন্ট্রি হচ্ছে তার আগে অবধি পুরো প্রসেসটা আমরা গো থ্রু করি। আর সেই প্রসেসটা শেখা, টুকটাক কাজ করা, কাজের মাধ্যমে মোটামুটি প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স নেওয়া, সেন্ট্রিফিউগেশন, স্লাইড বানানো ফর দ্য পিবিএস, সুপ্রাভাইটাল স্টেইনিং, ইউরিন এক্সামিনেশন, ইউরিনে যে প্রসেসিং পুরো পার্টটা, দেন ইউরিনে মাইক্রোস্কোপি করে ক্রিস্টাল আইডেন্টিফাই করা অ্যান্ড অল সব কিছু। মোটামুটি একটা ক্লিনিক্যাল এক্সপোজারের মাধ্যমে একটা যেরকম আমি যদি এক্সাম্পল দিই, আমি এখন প্যাথোলজি ল্যাবে পোস্টেড আছি, তো প্যাথোলজি ল্যাবের প্রোটোকলটা কিভাবে ফলো হয়, এখানে কি কি টেস্ট করা হয়, এখানকার মেশিনের ইউজেজ অ্যান্ড কিভাবে পুরো রিপোর্ট ইস্যুয়ের আগে অবধি পুরোটা কি করে মেনটেইন হয়, পুরোটাই একটা ধারণা থেকে শুরু করে ক্লিনিক্যাল এক্সপোজার আমাদের প্রোভাইড করা হয়। তোমার ক্লিনিক্যাল পোস্টিং, পড়াশোনা সব কিছু ঠিকঠাক লাগছে? মানে একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউটে পড়াশোনা করছো, সেটা কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি প্রথম প্রথম আমাদের ব্যাপারটা অতটা ফিল হয়নি। যখন আমরা ফার্স্টে কলেজে অ্যাডমিশনের পর আমরা সবাই ভেবেছিলাম যে অ্যাজ এ প্যারামেডিক্যাল আমাদের ক্লাসেস বা আমাদের শিডিউল অনেকটা এরকম হবে যে আমাদের 3-4 ঘন্টা ক্লাসেস হবে, বা হয়তো ক্লিনিক্যাল পোস্টিংস অতটা থাকবে না। বাট যখন আমাদের ক্লাসেস স্টার্ট হয়, ইনিশিয়াল ডেইসে আমাদের যখন স্টুডেন্ট খুব কম ছিল, তখন আমাদের শুধু প্র্যাকটিক্যাল এক্সপোজার হতো, অর্থাৎ ক্লিনিক্যাল পোস্টিংস। আর দেন কারেন্টলি আমাদের 17th সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছিল, তো তারপরে ক্লিনিক্যাল এক্সপোজারের পরে যখন স্টুডেন্ট সংখ্যা বাড়লো, দেন আমাদের যে থিওরি ক্লাসে স্টার্ট হলো, আর তারপর পুরো প্রপার শিডিউলটা শুরু হলো, তখন আমরা আস্তে আস্তে ফিল করতে শুরু করলাম যে মেডিকেল যে লাইফের যে ব্যাপারটা। যারা 2025 সালে এইমস প্যারামেডিক্যালের এক্সাম দিয়ে এইমসে প্যারামেডিক্যাল কোর্স করতে চায়, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? আমি তাদের জন্য একটাই মেসেজ দেবো যে খুব ভালো করে পড়াশোনা করো। অ্যাকচুয়ালি যারা যারা এইমসে প্যারামেডিক্যাল করছে তাদের সবারই একটা টাইমে স্বপ্ন ছিল বা স্বপ্ন আছে বোধহয়, অনেকে পার্শিয়াল ড্রপও দিয়ে থাকে। খুব ভালো করে নিটের প্রিপারেশনটা করো, কারণ নিটের প্রিপারেশনের থ্রুতেই তোমার এইমস প্যারামেডিক্যালের এক্সামেরও প্রিপারেশন হয়ে যাবে, আলাদা করে প্রিপারেশন করতে হবে না। তো 2025-এ তোমরা যারা যারা নিট অ্যাসপিরেন্ট আছো, নিটের বা ড্রপ দিয়েছো, তোমাদের ড্রপ সাইকেলটা অনেক বেশি হয়ে গেছে, ভাবছো যে প্যারামেডিক্যাল কোর্স করবে, তো অবশ্যই তোমরা কিন্তু একবার এইমস প্যারামেডিক্যালটা ট্রাই করে দেখতে পারো। এইমস প্যারামেডিক্যালের থেকে কিন্তু তুমি যদি এইমস প্যারামেডিক্যাল থেকে বিভিন্ন কোর্স করো, সেটা ওটি হোক, রেডিওলজি হোক বা বিএমএলটি হোক, তাহলে কিন্তু তোমাদের ফিউচার অন্যান্য কলেজ থেকে একটু ব্রাইট হতে পারে। তাই তো মনে হয় রিতম? কারণ প্রত্যেক বছর আমরা নিট দিচ্ছি, ড্রপ দিচ্ছি, নিট দিচ্ছি, আমাদের কাট অফ ক্লিয়ার হচ্ছে না, আমরা আবার ড্রপ দিচ্ছি, এভাবে আস্তে আস্তে এজটা বাড়ছে। কারণ আফটার নিট আমি যদি কেউ এমবিবিএস এ অ্যাডমিশন নিয়েও নেয়, দেন ইট ইজ আ ভাস্ট প্রসেস। সেখানে একটা এজের লিমিটও রয়েছে, আর দিন দিন সব ফিল্ডই আস্তে আস্তে স্যাচুরেট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এইমসের যে প্যারামেডিক্যালটা সেটা একটা খুব ভালো অপশন পাশাপাশি, কারণ নর্মাল বেসিক থেকে এটা অনেকটাই একটা ভালো অপশন। তো থ্যাংক ইউ সো মাচ রিতম তোমাকে, তোমার এই হেট্রিক শিডিউলের মধ্যেও তুমি সময় বের করার জন্য। তো রিতমেরও একটা চ্যানেল আছে ইউটিউবে, এইমস প্যারামেডিক্যাল সম্পর্কিত এবং এইমসের লাইফস্টাইল সম্পর্কে ভিডিও আপলোড করে। রিতমের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একবার গিয়ে চেক আউট করে নিতে পারো। এইমস প্যারামেডিক্যাল এবং এইমস লাইফস্টাইল সম্পর্কে রিতম কিন্তু রেগুলার ব্লগ আপলোড করে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।